এই আপনি একটু সামনে যে দাঁড়ান তো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, শুরু করি। প্রবলেম সেট নতুন, আজকে আপনার প্রবলেম সেট 4 শেষ করতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। এখন আজকে থেকে হলো এতদিন পর্যন্ত হলো ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজম শিখলাম। ডেনসিটি ম্যাট্রিক্স কী জিনিস, কেমনে বানায়, এটা থেকে এটার রেভলিউশন কেমনে হয়, প্রবাবিলিটি কেমনে বাইর করে, পোস্ট মেজারমেন্ট ডেনসিটি ম্যাট্রিক্স কেমনে বাইর করে, এটসেট্রা এটসেট্রা। এখন হলো ফর্মালিজম ইউজ করব বিভিন্ন অ্যাপ্লিকেশানে। আচ্ছা, তো আজকে হলো এরর কারেকশন শুরু করব। ওকে, আচ্ছা। কোনো প্রশ্ন আছে? প্রবলেম সেট সলভ করার সময় কোনো প্রবলেম ফেস করতেছেন এরকম, বা এই পর্যন্ত যা পড়াইছি ওইটা নিয়ে কোনো প্রশ্ন? ওকে, নাই। আচ্ছা, কোন থিওরেম নিয়ে কনফিউশন আছে? হ্যাঁ, নো সিগন্যালিং নো ক্লোনিং এগুলো পরে দেখাবো। ওকে, ঠিক আছে। তো কোয়ান্টাম এরর কারেকশন হলো আমাদের অ্যাজ দ্য নেম সাজেস্টস, আমাদের যে কোয়ান্টাম সিস্টেম আছে যেটার দিয়ে আমরা কম্পিউটেশন করতে চাই বা কমিউনিকেশন করতে চাই, ওইটার উপর যদি কোনো এরর হয় সেটা কারেক্ট করার মেকানিজম। ঠিক আছে, এখন সব এরর কারেক্ট করা যাবে না ডেফিনেটলি। ধরেন এই এক্সাম্পল আগেও দিছি যে ধরেন আপনার কোয়ান্টাম কম্পিউটার যদি আমি একটা নিউক্লিয়ার বোমা মেরে উড়াই ফেলি, তাইলে ওইটাও একটা এরর, কিন্তু ওই এরর আসলে কারেক্ট করা যাবে না। তো এরর কী এরর কারেক্ট করা যাবে ওইটারও কিছু কন্ডিশন আছে। আপনার আছে ইমানুয়েল নীল, আচ্ছা এরর কারেকশনের একজন বড় নাম, যে সে এরর কারেকশন কোয়ান্টাম এরর কারেকশন অনেক বড় বড় কাজ করছে। সে আর কি একটা কিছু ক্রাইটেরিয়ান লিস্ট দিছিল যে আপনার পার ইউনিট টাইম পার গেট এরর রেট এত পরিমাণের কম হলে কারেক্ট করা যাবে। তারপরে আপনার কিউবিটগুলার ফিডেলিটি কত হইতে হবে, এটসেট্রা এটসেট্রা কয়েকটা ক্রাইটেরিয়া আছে। ওই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করলে তাইলে আর কি এরর কারেকশন করা যায়। ওকে, তো আচ্ছা, তো কোয়ান্টাম এরর কারেকশনের হিস্ট্রিটা একটু ইন্টারেস্টিং। সেটা হলো আপনার কোয়ান্টাম কম্পিউটিংয়ের প্রথম আইডিয়া তো দিছিল ফাইনম্যান। আচ্ছা, ফাইনম্যান প্রথম আইডিয়া দিছিল এটা বলাটা প্রবাবলি কমপ্লিটলি অ্যাকুরেট হবে না, যদিও ফাইনম্যানের ওই সময়ের কথাবার্তাগুলো ফেমাস। যে ফাইনম্যানের আইডিয়াটা ছিল যে নেচার ইজ কোয়ান্টাম মেকানিক্যাল, সো উই শুড সিমুলেট ইট কোয়ান্টাম মেকানিক্যালি। ঠিক আছে, তো আমাদের যে ন্যাচারাল সিস্টেম কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম, সেটা ধরেন বিভিন্ন ম্যাটেরিয়াল হইতে পারে, প্রোটিন স্ট্রাকচার হইতে পারে, ওইগুলো কোয়ান্টাম মেকানিক্যাল মডেল হইল ক্লাসিক্যাল কম্পিউটার সিমুলেট করা অনেক টাফ, কারণ হিলবার্ট স্পেসের ডাইমেনশনের কারণে। যে আপনার একটা নতুন অ্যাটম অ্যাড হইলে হিলবার্ট স্পেসের ডাইমেনশন হইল এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে। ঠিক আছে, তো আমরা আমাদের এখন পুরো পৃথিবীতে যে পরিমাণ কম্পিউটেশন পাওয়ার আছে, এই সব কম্পিউটেশন পাওয়ার ইউজ করে আমরা আসলে একটা কফি মলিকিউলেরও একদম এক্স্যাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল সিমুলেশন করতে পারি না। ঠিক আছে, আমরা যে সিমুলেশনগুলো করি সবই কিছু না কিছু অ্যাপ্রক্সিমেশন করে কিছু জিনিসপত্র বাদ দিয়ে সিমুলেট করা লাগে। তো হ্যাঁ, তো এটার কি ফাইনম্যানের অরিজিনাল আইডিয়া ছিল যে আমরা যদি কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে একটা কম্পিউটার বানাতে পারি, তাহলে সেটা দিয়ে এই সিমুলেশনগুলো অনেক এফিশিয়েন্টলি করা যাবে। আচ্ছা, তারপরে এইটার ধরেন আইডিয়াগুলো ইভলভ হয়েছে কেমনে। প্রথম হইল ডেভিড ডয়েটস, অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর। উনি হলো কোয়ান্টাম টিউরিং মেশিন
কীভাবে কাজ করতে পারে সেটা একটা প্রপোজাল দিছিল। যদি আমরা কোয়ান্টাম কম্পিউটারের যে কম্পিউটেশনাল মডেলটা ইউজ করি ওটা হলো তার মডেলটা এক্স্যাক্টলি তার মডেলটা ছিল না, কিন্তু দিজ আর ইকুইভ্যালেন্ট। আপনারা যারা থিওরি অফ কম্পিউটেশন পড়ছেন তারা তো জানেন যে কম্পিউটেশনের একাধিক মডেল আছে এবং একটা আরেকটার ইকুইভ্যালেন্স দেখানো যায়, ঠিক আছে। তো উনি আর কি প্রথম কোয়ান্টাম টিউরিং মেশিনের একটা আইডিয়া দিছিল। আচ্ছা, এইটার পরে হলো তার একটা অ্যালগোরিদম আছে ডয়েটস অ্যালগোরিদম। তারপরে ডয়েটস অ্যালগোরিদমের পরে ডয়েটস-জোজা অ্যালগোরিদম প্রপোজ করা হয়েছিল, যেটা প্রথম আপনার কোয়ান্টাম স্পিড আপ দেখাইতে পারছে। আপনার ডিটারমিনিস্টিক আপনার ডয়েটস-জোজা অ্যালগোরিদমটা ক্লাসিক্যাল কম্পিউটারে যদি ডিটারমিনিস্টিক্যালি রান করতে চান তাইলে ওই অ্যালগোরিদমের চেয়ে এক্সপোনেনশিয়ালি বেশি টাইম লাগবে। এরকম এক্সপোনেনশিয়াল নাকি পলিনোমিয়াল ডয়েটস-জোজাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, পলিনোমিয়াল মানে লিনিয়ার টাইম আর কনস্ট্যান্ট টাইম, সরি, হ্যাঁ হ্যাঁ, লিনিয়ার টাইম আর কনস্ট্যান্ট টাইম। তো এইটা ছিল, কিন্তু ওই প্রবলেমগুলো কাইন্ড অফ আর্টিফিশিয়াল প্রবলেম ছিল, যে এমনভাবে প্রবলেমটা ডিজাইন করা হয়েছিল যাতে একটা কোয়ান্টাম কম্পিউটার ইজিলি সলভ করতে পারবে কিন্তু ক্লাসিক্যাল কম্পিউটার পারবে না। তো ইউজফুল কোনো প্রবলেম সলভ করতে পারে কোয়ান্টাম কম্পিউটার, এটা তখনও মানুষজন বিশ্বাস করতো না। তারপর দেন শোর হ্যাপেন, ঠিক আছে। তো শোর হইল 1994 নাকি 5-এ কেম আপ উইথ শোরস অ্যালগোরিদম, যে এটাতে ইন্টিজার ফ্যাক্টরিং করা যাবে এক্সপোনেনশিয়ালি ফাস্টার। আচ্ছা, ওইটার পরে তো তারপরে তো অনেক মানে মানুষজনের মাথা আগুন লাগে গেছে যে হায় এটা যদি হয় তাইলে তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, আমাদের এই আরসি ক্রিপ্টো সিস্টেম ব্রেক হয়ে যাবে, এটসেট্রা অনেক কিছু। তখন একটা আর্গুমেন্ট মানুষজন দিছিল যে ঠিক আছে, কোয়ান্টাম কম্পিউটার দিয়ে হইলো এইসব অ্যালগোরিদম, এইসব না, তখন তো আসলে ইউজফুল অ্যালগোরিদম ওই একটাই ছিল। তো এই অ্যালগোরিদমটা রান করা যাবে, কিন্তু একটা কোয়ান্টাম কম্পিউটার কখনো বানানো সম্ভব হবে না, কারণ কোয়ান্টাম এররের যে স্পেসটা, ওই স্পেসটা এত বড় যে ওই এররগুলো আর কি কারেক্ট করা যাবে না, কখনো কারেক্ট করা যাবে না। মানে ধরেন এরর স্পেসটা এত বেশি বড় হবে ফর এ লার্জ স্কেল কোয়ান্টাম কম্পিউটার যে ওটা কন্ট্রোল করা ইম্পসিবল হবে, ঠিক আছে। তো এইটার একটা কারণ যেটা মনে হইতে পারে যে ধরেন আমাদের ইন ক্লাসিক্যাল কম্পিউটার, ঠিক আছে, ক্লাসিক্যাল কম্পিউটারে আমরা ধরেন এরর কারেকশন কেমনে করি, কথার কথা যে আমি একটা বিট পাঠাবো, তো হ্যাঁ আমি একটা সাইটে আছি, আমি বব, আমি অ্যালিসের কাছে একটা ক্লাসিক্যাল ইনফরমেশন পাঠাবো, ধরলাম একটা বিট, ঠিক আছে। ওই বিটটা ধরেন আমরা ফিজিক্যালি পাঠাই কেমনে, যদি বিটের ভ্যালু 1 হয় তাহলে ধরলাম +5 ভোল্টের একটা পালস পাঠাবো, আর যদি বিটের ভ্যালু 0 হয় তাহলে -5 ভোল্টের একটা পালস পাঠাবো। তো এই পালসটা যখন আমরা পাঠাই তখন আমাদের কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে ওইটা যাওয়ার সময় পালসটা ডিগ্রেড করতে থাকে। ধরেন আমি +5 পাঠাইছি, ওটা কমতে থাকে, মানে যত দূর যায় তত কমে, 5 থেকে 4 হয়, 3 হয়, 2 হয়। তো এটা যদি 0 ক্রস করে নিচে নেমে যায় তখন আর কি শেষ, আমার বিটের ইনফরমেশান শেষ। তো নিচে নামার আগ পর্যন্ত আমাদের ধরেন আমি যদি তার আগেই ওইটাকে মেজার করে তারপর ওইটাকে রিস্টোর করি তাহলে আমি আবার ওই পালসটা পাঠাইতে পারবো। কি বললাম বুঝছেন? ধরেন +5 ভোল্ট 1 কিলোমিটার যাওয়ার পরে 3 ভোল্ট হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমি ওইটাকে আবার মেজার করলাম, মেজার করে দেখলাম যে 3 ভোল্ট। তো 3 ভোল্ট যখন দেখবো তখন তো আমি বুঝতে পারবো যে আসলে 5 পাঠানো হয়েছিল, তখন আবার ওই 3টাকে আবার 5 বানাই দিব, তারপরে আবার পাঠাবো আরও 1 কিলোমিটার। যদি -5 ভোল্ট পাঠাই, ধরলাম ওইটা 1 কিলোমিটার যাওয়ার পর -3 ভোল্ট হয়ে গেছে, কথার কথা। তাইলে আমি মেজার করার পরে যদি দেখি -3 ভোল্ট, তাহলে বুঝবো যে আসলে -5 পাঠানো হয়েছিল। তো -3কে তারপর -5 বানাই, তারপর আরও 1 কিলোমিটার পাঠাবো, এন্ড রিপিট, ঠিক আছে। তো এই যে আর্কিটেকচারটা, এই কমিউনিকেশন আর্কিটেকচার, এটাকে রিপিটার বলে, ঠিক আছে, যে আপনার রিজেনারেশন অ্যান্ড রিপিট করা একটা সার্টেন ডিস্টেন্স পর পর। তো এইটা আমরা কেন করতে পারছি এটার কারণ হলো, কারণ আমাদের যে ইনফরমেশনটা হলো ডিজিটাল। এটার মিনিং কি, ধরেন +5 ভোল্ট থেকে -5 ভোল্ট পর্যন্ত রিয়েল নাম্বার আছে কয়টা? ইনফাইনাইট সংখ্যক, ঠিক আছে। কিন্তু আমরা ইনফরমেশন স্টোর করতেছি ওই ইনফাইনাইট সংখ্যক রিয়েল নাম্বারের মধ্যে জাস্ট 2টা পয়েন্টে,
আইদার +5-এ অথবা -5-এ, ঠিক আছে? তো ওই দুইটা পয়েন্ট বাদে বাকি সবই এরর। তো এই কারণে আমরা এরর ধরেন মেজার করে তারপর আবার ওই দুইটা পয়েন্টে ফেরত আনতে পারবো। কিন্তু এখন আমার কোয়ান্টাম ইনফরমেশন তো এরকম বাইনারি না বলতে যেটা বোঝাচ্ছি, ধর একটা কিউবিটের ডাইমেনশন তো 2, ঠিক আছে, 2টা বেসিস স্টেট আছে, কিন্তু একটা কিউবিটের স্টেট তো 2টা না, জাস্ট ইনফাইনাইট নাম্বার অফ স্টেটস হইতে পারে, রাইট? α0 + β1। তো এইটার উপর যদি কোনো এরর হয় তাহলে এটা বুঝবো কেমনে, ঠিক আছে? আচ্ছা, অনেক ইস্যুজ আছে, ইস্যু খালি একটা না। একে তো এইটা হলো মানে আমার স্টেট স্পেসটা ফাইনাইট না, স্টেট স্পেসটা ইনফাইনাইট, এইটা একটা বড় সমস্যা, ঠিক আছে? যে এরর হয়ে যেই জায়গায় যাবে, ধরলাম 5 ভোল্ট থেকে 3 ভোল্টে আসছে, এখন 3 ভোল্টে তো আমি কোনো ইনফরমেশন স্টোর করি নাই, এই কারণে 3 ভোল্ট থেকে বুঝতে পারতেছি যে এটা 5 ভোল্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমার হিলবার্ট স্পেসের প্রত্যেকটা পয়েন্টই তো একটা ভ্যালিড কোয়ান্টাম স্টেট হইতে পারে। তো এরর হয়ে যেই জায়গায় যাবে ওইটাও তো একটা ভ্যালিড স্টেট। তো আমি ওইটা দেখে বুঝবো কেমনে যে অরিজিনাল স্টেট কোনটা ছিল? ওইটাই যে অরিজিনাল স্টেট ছিল না, এটা বোঝার উপায় কি? ঠিক আছে, এইটা একটা ইস্যু যে স্টেট স্পেস ইনফাইনাইট। আরেকটা বড় ইস্যু সেইটা হলো এই যে বললাম যদি ইনফাইনাইট নাও হইতো তাও গ্যাঞ্জাম আছে। কি গ্যাঞ্জাম? এই যে এরর হইছে এটা বোঝার জন্য কি করা লাগবে? মেজারমেন্ট করা লাগবে না? এবং মেজারমেন্ট করলে তো শেষ, ঠিক আছে? তো এই যে মেজার করা যায় না, এইটা একটা ভেজাল। আচ্ছা, তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন দেখতে পারে, ঠিক আছে স্যার, আমরা হইলো এরকম একটা কাজ করতে পারি যে আমাদের যে এমনভাবে স্টেট স্পেসটাকে লিমিট করে দিলাম বলতে আমি পুরো স্টেট স্পেস ইউজ করবো না, ঠিক আছে? যেমন আমি ডিজিটাল কম্পিউটারে যেটা করি যে +5 ভোল্ট থেকে -5 ভোল্টের মধ্যে সব রিয়েল নাম্বার ইউজ করি না, জাস্ট 2টা ইউজ করি। আমি ধরলাম এই স্টেট স্পেসের জাস্ট 2টা স্টেট ইউজ করব, 0 আর 1, এই 2টা স্টেট ইউজ করব। এবং এই 2টা ইউজ করলে তো আমার মেজারমেন্টের গ্যাঞ্জামটাও চলে যাবে, কারণ কম্পিউটেশনাল বেসে মেজার করলে তো আইদার 0-তে কলাপস করবে অথবা 1-এ কলাপস করবে, তো মেজারমেন্টের সমস্যাটাও নাই। এই স্কিমে এই যে আপনাদের কাছে যেটা সেল করার চেষ্টা করতেছি, এটাতে কি সমস্যা বলেন তো? ইয়েস, দিস ইজ ক্লাসিক্যাল কম্পিউটিং, ঠিক আছে? আমি বেসিক্যালি একটা কিউবিট ব্যবহার করে ক্লাসিক্যাল কম্পিউটিং করতেছি, তো আসলে আপটা কিলো। তো এটা মানে দিস ইজ নট এটা লাভের লাভ কিছু হইল না, ঠিক আছে? মানে আমরা আমাদের হিলবার্ট স্পেস পুরোটা ব্যবহার করতে পারতেছি বলেই তো আসলে কোয়ান্টাম কম্পিউটিংয়ের অ্যাডভান্টেজটা আমাদের আছে, তো পুরো হিলবার্ট স্পেস রাখতে হবে। আচ্ছা, আরও একটা বড় সমস্যা আছে, সেইটা হলো যে ক্লাসিক্যাল কম্পিউটিংয়ে বা ক্লাসিক্যাল কমিউনিকেশনে আপনার এরর কারেকশনের প্রসিডিওর যেটা, সেটা হলো ধরেন আমি একটা বিট পাঠাইতে চাই, তো অনেক সময় হইতে পারে যে চ্যানেলে নয়েজ অনেক বেশি, একটা বিট পাঠাইলে ওইটাতে এরর ঘটে যাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। তো মানুষজন একটা স্কিম ডিজাইন করছে যে আমরা যে ইনফরমেশনটা পাঠাইতে চাই ওটা একবার পাঠাবো না, একাধিকবার পাঠাবো, রিপিটেশন কোড বলে ওইটাকে, ঠিক আছে? একটা মানে এই প্রসেসটাকে বলে কোডিং। আচ্ছা, কোডিং মানে প্রোগ্রামিংয়ের কোডিং না, এটা হলো কোডে কনভার্ট করা। আচ্ছা, কোড বলতে কি বোঝায়? সেটা হলো যে আমি যে ইনফরমেশনটা পাঠাতে চাচ্ছি ওই ইনফরমেশনটা র ফরম্যাটে পাঠাবো না, ওইটাকে কোনো কিছুর মধ্যে এনকোড করে অন্য কোনো আরেকটা মেসেজের মধ্যে এনকোড করে তারপর পাঠাবো। কেন? যাতে আমার চ্যানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওটার মধ্যে যদি নয়েজও ঢুকে তাইলে এনকোডিংটা যাতে এমন রকম হয় যে নয়েজ ঢুকলেও বের করা যায় যে কি এরর হয়েছিল, ঠিক আছে? তো সবচেয়ে সহজ যে কোডিং স্কিম সেটা হলো রিপিটিশন কোড। আচ্ছা, রিপিটিশন কোড কি করে? ধরেন আমি যদি একটা বিট পাঠাতে চাই, ক্লাসিক্যাল এরর কারেকশানে যেটা করে যে আমি যদি একটা বিট পাঠাতে চাই যেটা স্টেট হতে পারে 0 অথবা 1, তাহলে আমি পাঠানোর সময় ধরলাম একটা 0-র পরিবর্তে 3টা 0 পাঠাবো, আর একটা 1-এর পরিবর্তে 3টা 1 পাঠাবো, ঠিক আছে? তো এইটা হলো আমার মেসেজ আর এটা হলো কোড।
এটা মেসেজ, এটা কোড। এটা হলো আমি সবচেয়ে সিম্পলেস্ট প্রসিডিওর বলতেছি। মানে দেয়ার আর মানে এরর কারেকশন, ইভেন ক্লাসিক্যাল এরর কারেকশন ইন সেলফ ইজ এ বিগ ফিল্ড, ঠিক আছে। এটার প্রচুর থিওরি আছে, অনেক সফিস্টিকেটেড ম্যাথমেটিক্স আছে, এবং মানে এই কেমনে কোড ডিজাইন করা যায় এটা নিয়ে মানে অনেক কিছু আছে। দিস ইজ এ হিউজ ফিল্ড। তো আমি একদম ধরেন একদম বেসিক যেটা সেটা বলতেছি। তো একটা জিরো পাঠাইতে চাই, একটা জিরো পরিবর্তে 3টা জিরো পাঠাবো, আর যখন 1 পাঠাতে যাব তখন একটা 1-এর পরিবর্তে 3টা 1 পাঠাবো। আচ্ছা, তো এইটা যদি চ্যানেলের মধ্যে দিয়ে যায়, ধরলাম যে আমার এই 3টা বিটের মধ্যে একটা বিট করাপ্টেড হয়ে গেল, অর্থাৎ ধরলাম আমি 0-0-0 পাঠাইছিলাম, মাঝখানের বিটটা করাপ্ট হয়ে গেছে, 0-1-0 হয়ে গেছে, অর্থাৎ ওই সাইডে যেই মেসেজটা পাইছে অ্যালিস, সে আর কি এইটা পাইছে। তো আমি যদি এখন সে যে 3টা বিট পাইছে, ওই 3টা বিটের মধ্যে যদি মেজরিটি ভোটিং করে, তাহলে দেখতে পারবে যে একটা বিটে 1, 2টা বিটে 0। তাইলে ইট ইজ লাইকলি যে আমার অরিজিনাল মেসেজটা 3টা 0 ছিল। এটা কখন সত্যি? ইফ দ্য এরর প্রবাবিলিটি ইজ লেস দেন হাফ, ঠিক আছে। হাফের বেশি হয়ে গেলে তখন আর কি 3টার মধ্যে মানে 2টা উল্টায় যাওয়ার প্রবাবিলিটি বেশি হয়ে যায়, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এইটাই তো এইটাই বলতে পারেন ক্লাসিক্যাল রিপিটেশন কোড, যে আমি 3টা পাঠাবো, মানে আই উইল সেন্ড অড নাম্বার অফ মেসেজ বিটস না, কোড বিটস। আই উইল সেন্ড অড নাম্বার অফ কোড বিটস, ওই সাইডে পাঠানোর পরে মেজরিটি ভোটিং করবো। মেজরিটি ভোটিং করার পরে যেটা সবচেয়ে বেশি দেখবো ওইটাকে ধরে নিব যে ওইটা অরিজিনাল মেসেজ, ঠিক আছে। আচ্ছা, তো এইটার ধরেন খুবই সিম্পল একটা অ্যানালাইসিস করা যায় যে এই প্রসিজিওরে এরর হওয়ার প্রবাবিলিটি কত আর আগের প্রসিজিওরে এরর হওয়ার প্রবাবিলিটি কত। ধরলাম আমার কাছে একটা চ্যানেল আছে, এখন ক্লাসিক্যাল এরর তো খালি এক ধরনেরই হইতে পারে, বিট ফ্লিপ, আর কোনো এরর নাই ক্লাসিক্যাল কম্পিউটিংয়ে বা কমিউনিকেশনে। তো আমি একটা বিট পাঠালাম, ধরলাম আমার কাছে একটা বিট ফ্লিপ চ্যানেল আছে যেখানে বিট ফ্লিপের প্রবাবিলিটি হলো পি, ঠিক আছে। তাইলে এই যে আমি বিটটা পাঠালাম, ওইটা ওই সাইডে যে করাপ্টেড হয়ে যাবে এটা প্রবাবিলিটি কত? পি। আচ্ছা, ঠিক আছে। এখন এই স্কিমটা দেখি। এই স্কিমে আমি 3টা সেম বিট 3বার পাঠাবো, ঠিক আছে। এখন সেম বিট 3বার পাঠানোর পরে ওই সাইডে যে আমার যে অরিজিনাল মেসেজটা সেটা আমি ঠিকমতো রিকভার করতে পারবো না, এটা প্রবাবিলিটি কত? আচ্ছা, ঠিকমতো রিকভার করতে পারবো না কখন? যদি 3টা বিট পাঠানোর পরে কোনোটাতেই এরর না হয়, তাহলে ডেফিনেটলি ঠিকমতো রিকভার করতে পারবো। ধরেন 0-0-0 পাঠাইছে, ওই সাইডে 0-0-0 পাইলো, তাহলে বুঝবে কি অরিজিনাল মেসেজ 0 ছিল। 1-1-1 পাঠাইছে, 1-1-1 পাইলো, বুঝবে যে অরিজিনাল মেসেজ 1 ছিল। যদি 0-1-0 পায় এবং আমি 0-0-0 পাঠাতে থাকি, তাইলেও বুঝবে যে 0 পাঠাইছিলাম, ঠিক আছে। তো যদি কোনো এরর না হয় আর যদি একটা এরর হয়, তাইলে ওই সাইডে ঠিকমতো রিকভার করতে পারবে। কিন্তু যদি 2টা এরর হয়ে যায়, তাইলে ওই সাইডে ভুল করবে, রাইট। ধরলাম আমি স্কিমটা এমনভাবে বানিয়েছি যে মেজরিটি ভোটিং করবে। এখন আমি 0-0-0 পাঠানোর পরে 2টা বিটে এরর হইলো, তাহলে মেজরিটি ভোটিং করলে তো সে ওই সাইডে ডিকোড করবে যে 1 পাঠাইছিলাম, কিন্তু আমি তো আসলে 1 পাঠাইনি, 0 পাঠাইছিলাম, রাইট। তো ওই সাইডে এখন ভুল ডিকোডিং হবে কখন? যদি আইদার 2টা এরর হয় অথবা 3টা এরর হয়, ঠিক আছে। আচ্ছা, তাইলে 2টা এরর হওয়ার প্রবাবিলিটি কত? আচ্ছা, 2টা এরর হওয়ার প্রবাবিলিটি আসলে পি স্কোয়ার না, এই জিনিসটা। এটা কেন? এটা কি বুঝতে পারতেছেন? বিট 3টার মধ্যে যে কোনো 2টাতে এরর হবে ধরতেছি, তো 2টাতে এরর হবে, একটাতে হবে না। তো এইটা হলো 2টা এরর হওয়ার প্রবাবিলিটি, আর এইটা হলো 3টা এরর হওয়ার প্রবাবিলিটি। 3টা এরর কেন কনসিডার করতেছি? বুঝি নাই প্রশ্নটা।
সেটা কেন কনসিডার করব? এটাই তো বুঝতে পারবো না তো, মানে 3টে এরর তো হইতে পারে চ্যানেলে, রাইট? তো মানে আমি 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 এটা ক্যালকুলেট করার চেষ্টা করতেছি যে কতভাবে ভুল করতে পারি ওই সাইডে, ঠিক আছে? তাইলে আমাদের এই কোডিং স্কিমটা এখন যদি এমন হয় যে এই যে প্রবাবিলিটিটা এই প্রবাবিলিটির চেয়ে বেশি, তাহলে তো কোডিং করে কোনো লাভ হইল না, রাইট? মানে এখন এখন কোডিং করার পরে যদি ভুল করার প্রবাবিলিটি আরও বেড়ে যায়, তাহলে তো কোডিং করে লাভটা কী হলো? তাহলে কোডিং করে লাভ হবে যদি এই প্রবাবিলিটিটা লেস দেন পি হয়, রাইট? আচ্ছা, এখন আপনারা একটা ক্যালকুলেশন করতে পারেন, ক্যালকুলেশন করলে বাইর হবে যে এই ইনইকুয়ালিটিটা ট্রু হবে ইফ পি ইজ লেস দেন হাফ। আচ্ছা, এটা করেন তো দেখি। 3c2 হইল 3p² 1 - p, আর এটা হইল p3। আচ্ছা, আমি করি তো, p দিয়ে যদি ভাগ দেই তাহলে এখানে p আসবে, এখানে p² আসবে, এখানে আসবে 1। আচ্ছা, এই সাইডে আসবে 3p - 3p² + p² লেস দেন 1, 3p - 2p² লেস দেন 1, তারপরে ও ভাই 2p² - 3p + 1 গ্রেটার দেন 0 হইতে হবে। তাহলে 2p - p + 2p + 1, কি করলাম এইটা? আচ্ছা, এখান থেকে আসবে 2p - 1 টাইমস p - 1 গ্রেটার দেন 0, নাকি লেস দেন 0? আচ্ছা, এটা হ্যাঁ, এই ইনইকুয়ালিটিটা আসে, তো এটা ট্রু হবে কখন? যদি দুইটা গ্রেটার দেন 0 হয়, অথবা যদি দুইটাই লেস দেন 0 হয়। তো দুইটা গ্রেটার দেন 0 হইতে হইলে p গ্রেটার দেন 1 হইতে হবে, হুইচ ইজ নট ট্রু। তাহলে দুইটাকেই লেস দেন 0 হইতে হবে। দুইটা লেস দেন 0 হওয়া মানে কি? p লেস দেন 1, হুইচ ইজ ট্রু, আর 2p - 1 লেস দেন 0। তো 2p - 1 লেস দেন 0 মানে p লেস দেন হাফ। এটা মানে কি? এটার মানে হলো যে আমার চ্যানেলের মধ্যে দিয়ে একটা বিট পাঠানোর পরে যদি বিট ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি বা বিট করাপ্টেড হওয়ার প্রবাবিলিটি হাফের চেয়ে কম হয়, তাহলে কোডিং করলে আমরা লাভ দেখতে পারবো। যদি হাফের চেয়ে বেশি হয়, তাহলে কোডিং করে আসলে লাভ নেই, কোডিং করলে আরও এরর বেড়ে যাবে। স্টোকাস্টিক চ্যানেল বানাতে পারবো? ওয়েল, আই থিঙ্ক আমি হয়তো স্টেটমেন্টটা এমনি বলবো যে আপনার কোডিং করার জন্য চ্যানেলটা এমনি বানাইতেই হবে। অর্থাৎ আপনার বিট ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি হাফের চেয়ে বেশি, এটার মানে কি? এটার মানে হইল যে আপনার মেসেজটা ভুল হবে, ঠিক হওয়ার চেয়ে ভুল হওয়ার প্রবাবিলিটি বেশি, তার মানে আপনি খুবই বাজে একটা চ্যানেল বানায় রাখছেন, ঠিক আছে? তো ইন সাম সেন্স কমিউনিকেশন রিলায়েবল করার জন্য আপনাকে অ্যাটলিস্ট ওই থ্রেশহোল্ডটা পার করতে হবে যে ভুল হওয়ার প্রবাবিলিটির চেয়ে ঠিক হওয়ার প্রবাবিলিটিটা বেশি হইতে হবে। হ্যাঁ, জেনারেলাইজ প্রুফ করলাম না? হ্যাঁ হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, এটা খুবই খুবই এই স্কিমের জন্য, এই স্কিমের জন্য। বাট এইটা ঠিক যে আমি হয়তো আপনাদের কাছে এই স্কিমের জন্য প্রুফ করে একদম জেনারেলি সেল করার চেষ্টা করতেছি, ঠিক। বাট উই ক্যান গেট এন আইডিয়া যে ধরেন জেনারেলি এরকম রেজাল্টই দেখা যায়, ঠিক আছে? যে আপনার প্রবাবিলিটিটা একটা সার্টেন থ্রেশহোল্ডের চেয়ে কম হওয়া লাগে। সেই থ্রেশহোল্ডটা এই কোডের জন্য হাফ, অন্য কোডের জন্য আরও কমও হইতে পারে বা বেশি হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে, তো দিস ইজ ক্লাসিক্যাল এরর কারেকশন। এখন এই স্কিমটা আমরা এক্স্যাক্টলি কোয়ান্টামে ইমপ্লিমেন্ট করতে পারবো না। কেন পারবো না? হ্যাঁ, ক্লোন করা যাবে না, ঠিক আছে? তো ধরেন আমার কাছে একটা স্টেট আসছে সাই, আমি সাইয়ের থেকে সাই 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 এটা বানাতে পারবো না, ঠিক আছে? এখন এখানে একটা ক্যাচ আছে। আচ্ছা, এইটা হইলো ক্লোনিং করানোর সময় আমার একটু কনফিউশন লাগতো, সেটা হলো যে আচ্ছা একটা সাই যেহেতু বানাইতে পারছি, 3টা সাই কেন বানাইতে পারবো না? এটার অ্যান্সার কি বলেন তো? এইটা তো কেউ বানাইছে, রাইট? সাই তো বানাইছে, তো একটা সাই বানাইতে পারলে
3টা সাই কেন বানানো যাবে না? না, সে তো তাইলে তো প্যারা হয়ে যাইতো যে সে যদি নিজেও না জানতো। আসলে মানে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। আচ্ছা, সে জানে, ধরলাম সে জানে, তাইলে তারপর সে কিভাবে জানে? এখন সে কিভাবে জানে, এটা তো একটা মেটাফিজিক্যাল প্রশ্ন হয়ে যাইতে পারে মনে হইতেছে। মানে মানে ধরে নেন যে যে বানাইছে তা হি হ্যাজ দ্যাট অ্যামাউন্ট অফ কন্ট্রোল যে সে জানে যে কি স্টেট প্রিপেয়ার হয়েছে। তো সে যে প্রসিডিওরে বানাইছে সে সেম প্রসিডিওর ব্যবহার করে আরো 2টা স্টেট বানাতে পারবে না? তাইলে নো ক্লোনিং এর মানে, কিন্তু আমরা তো নো ক্লোনিং থিওরেম জানি যে ইট ইজ ট্রু। হ্যাঁ, না এই 3টা স্টেটের মধ্যে তো কোনো কোরিলেশন নেই, এই 3টা তো ইন্ডিপেন্ডেন্ট, এইগুলো তো এন্টাঙ্গেল না। ইন্টারনাল কোরিলেশন বলতে কি বুঝাচ্ছেন? আপনি ডেনসিটি ম্যাট্রিক্সে যাচ্ছেন। আচ্ছা, আপাতত ডেনসিটি ম্যাট্রিক্সে চিন্তা করা লাগবে না, আমরা যে আর্গুমেন্টটা দিচ্ছি ওটার জন্য ডেনসিটি ম্যাট্রিক্স নেসেসারি না, আপনি স্টেট ভেক্টরই থাকেন। ক্লোনিং কি সমস্যা? না, ক্লোনিং কেন কাজ করে না সেটা তো জানি, সেটা প্রুফে লিনিয়ারিটি ইউজ করা হয়। তো আমি যে আর্গুমেন্ট দিচ্ছি, মানে ওয়ান থিং হ্যাজ টু বি রং, রাইট? আইদার আমারে ভুল হইতে হবে, নাইলে যেসব বড় বড় সায়েন্টিস্ট যারা ক্লোনিং থিওরেম প্রুভ করছে তাদেরকে ভুল হইতে হবে। তো কেউ একজন তো ভুল, ডেফিনেটলি আমি একটা ভুল আর্গুমেন্ট দিতেছি, কোন জায়গায় দিতেছি সেটা কি জানতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি বলি, সেটা হলো ইউ আর রাইট যে যে সাই বানাইছে সে তো চাইলে আরো 2টা সাই বানাইতে পারবে, সে তো জানে যে কোন স্টেটটা বানাইছে। সমস্যাটি হলো আমি জানি না, রাইট? মানে ধরেন আমার যে কমিউনিকেশন চ্যানেল বা রিপিটেশন করার জন্য যেটা করতে হবে সেটা কি? ধরেন আমি সাই পাঠাইছি, সাই ধরেন কারো কাছে দিছি, সে হইলো ওইটা থেকে আরও 2টা সাই বানাইছে। ক্লোনিং থিওরেমে একটা কথা ইমপ্লিসিট থাকে। ইমপ্লিসিট শব্দের অর্থ জানেন? যে প্রকাশ করা হয় না বা বলা হয় না, অ্যাজিউম করা হয়। সেইটা হলো মানুষজন বলে যে কোয়ান্টাম ইনফরমেশন ক্লোন করা যায় না। ইট ইজ রাইট বাট নট কমপ্লিটলি রাইট। সেটা মোর প্রেসাইজ স্টেটমেন্ট উড বি আননোন কোয়ান্টাম ইনফরমেশন ক্লোন করা যায় না। নোন কোয়ান্টাম ইনফরমেশন তো ক্লোন করাই যায়। আমি যে কিউবিটটা বানাইছি যে স্টেটে আলফা 0 + বিটা 1, আমি যদি আলফার বিটা জানি আরেকটা আলফা 0 + বিটা 1 বানাতে পারবো না? পারবো, কিন্তু যে জানে না সে বানাতে পারবে না। ক্লোনিং থিওরেম আসলে এইটা বলে, ঠিক আছে? তো আমরা যখন ক্লাসিক্যাল কমিউনিকেশন করি, ক্লাসিক্যাল কমিউনিকেশন তো আসলে মেজারই করা যায়। তো ক্লোন করার আসলে মানে নোন আননোনের প্রশ্ন আসে না, কারণ আমি যে কোনো ডাটাই জানতে পারবো, ঠিক আছে? তো কোয়ান্টাম ইনফরমেশন মানে যেই ডাটা জানি না সেই ডাটা আমি ক্লোন করতে পারবো না, ঠিক আছে? এইটাই তো। হ্যাঁ, ক্লোনিং থিওরেম প্রুফে যেটা করা হয় তখন আর কি এই জিনিসটা ইউজ করা হয় যে সাই যদি আরবিট্রারি হয় এবং আমি যদি না জানি, তাহলে এমন কোনো ইউনিটারি আছে নাকি যেটা আরবিট্রারি সাইয়ের জন্য ক্লোন করতে পারবে? এরকম কোনো ইউনিটারি এক্সিস্ট করে না। ওকে, আচ্ছা। তো কোয়ান্টাম এরর কারেকশনে এই একাধিক ভেজাল আছে। এক, যে আমার এরর স্পেসটা ইনফাইনাইট। 2, মেজারমেন্ট করতে পারবো না, তাইলে কোয়ান্টাম ইনফরমেশন নষ্ট হয়ে যাবে। 3, ক্লোনও করতে পারবো না, ঠিক আছে? তো এবং এইসব জিনিস যখন মানুষজন এক্সপ্লোর করতেছিল, দেন পিপল অ্যারাইভড এট এ কনক্লুশন যে আসলে লাফালাফি করে লাভ নাই, কোয়ান্টাম কম্পিউটার আসলে কেউ কোনোদিন বানাইতে পারবে না। আচ্ছা, তারপর হলো শোর হ্যাপেন্ড এগেইন। পিটার শোর বলছে যে না, কোয়ান্টাম এরর কারেকশন করা যাবে, ঠিক আছে? আচ্ছা, তো পিটার শোর হলো প্রথম এমন একটা কোয়ান্টাম এরর কারেকশন কোড প্রপোজ করছিল যেটা দিয়ে আরবিট্রারি কোয়ান্টাম এরর কারেক্ট করা যাবে ক্যাচ সিঙ্গেল কিউবিটের জন্য, ঠিক আছে? একটা সিঙ্গেল কিউবিটে আপনার যে কোনো ধরনের এরর হোক, দুনিয়ার মানে আমার যে ইনফাইনাইট যে এরর স্পেস,
ওই ইনফাইনাইট এরর স্পেসের মধ্যে যে কোনো এররই হোক না কেন একটা সিঙ্গেল কিউবিটে ওইটা কারেক্ট করা যাবে, এটা শোর বানাইছিল। আচ্ছা, তারপরে আরও কাহিনী আছে, সেটা হলো যে আচ্ছা ওইটা আমরা হয়তো এই কোর্সে পড়বো না, যে শোরের কোডিংয়ের যেই আইডিয়াটা কাইন্ড অফ এরকম যে আমার কোয়ান্টাম ইনফরমেশান একটা কিউবিটের মধ্যে আছে, আমি এই ইনফরমেশনটাকে অনেকগুলো কিউবিটের মধ্যে স্প্রেড করে দিব। ঠিক আছে, শোরের জন্য আর কি স্প্রেডিংটা 9টা কিউবিটে হয়, মানে একটা কিউবিটের ইনফরমেশান 9টা কিউবিটে এনকোড করা হয়। ঠিক আছে, তো 9টা কিউবিটে এনকোড করার পর তারপর ওই 9টা কিউবিট হলো কোনো একটা চ্যানেল দিয়ে পাঠানো হয়। ওই 9টা কিউবিটের কোনো একটা কিউবিটে যদি আরবিট্রারি কোনো এরর হয় তাইলে ওইটা কারেক্ট করা যায়। তো শোর যখন এই আইডিয়াটা প্রপোজ করছিল তখন ও অ্যাজিউম করছিল যে সব এরর আর কি আমার কমিউনিকেশন চ্যানেলে হবে। আমার যে এনকোডিং প্রসিডিওর, এই যে একটা কিউবিটের ইনফরমেশনকে আমি 9টা কিউবিটে ঢুকাইছি, এই ঢুকানোর জন্য আমাকে একটা ইউনিটারি অ্যাপ্লাই করা লাগে। ঠিক আছে, এখানে একটা ইউনিটারি লাগে। ওকে, তো শোর অ্যাজিউম করছে যে ওই ইউনিটারিটা এররলেস। আবার যখন কমিউনিকেশন চ্যানেল দিয়ে বাইর হবে তখন কি এরর হয়েছিল ওইটা ডিকোড করার জন্য, যেমন ক্লাসিক্যাল এরর কারেকশন আমরা কি করছি, মেজরিটি ভোটিং করছি, তো কোয়ান্টাম এরর কারেকশনও এরকম একটা ডিকোডিং প্রসিডিওর লাগে, যে কি এরর হয়েছে এটা বের করা লাগে, তারপরে কারেক্ট করতে পারবেন। কারণ মানে এরর মানে কারেকশন অপারেশনটা কী হবে, ওটা কী এরর হবে সেটার উপর ডিপেন্ড করে, হুইচ ইজ ইনটুইটিভ। মানে আমি ধরেন এই এরর হইলে তো ওই এরর করেসপন্ডিং কারেকশন করবো না। ঠিক আছে, তো ওই কারেকশন প্রসিডিওরের জন্য যে ডিকোডিংটা করা লাগে শোর অ্যাজিউম করছে যে ওইটাও পারফেক্ট, ওইখানেও কোনো এরর হবে না, সব এরর হবে এই মাঝখানে। তো তখন মানুষজন বলছে যে ঠিক আছে এটা কাজ করে, কিন্তু এইখানেও তো এরর থাকতে পারে, ওইখানেও তো এরর থাকতে পারে, অর্থাৎ এনকোডিং আর ডিকোডিংয়ের মধ্যেও তো এরর ঢুকতে পারে। তো যেইটা দিয়ে এরর কারেক্ট করার চেষ্টা করতেছো সেইটাই যদি আবার এরর ইন্ট্রোডিউস করে তাইলে কি করবা? আচ্ছা, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে বলা হয় ফল্ট টলারেন্স, দ্য প্রবলেম অফ ফল্ট টলারেন্স। ঠিক আছে, এরর হলে আমরা চিন্তা করি যে এরর হলে এমন একটা জিনিস যে কিছু একটা আমার কিউবিট আছে এটাকে ফালাই রাখছি বা কমিউনিকেশন চ্যানেলের মধ্যে পাঠাচ্ছি, মানে আমি ইন সাম সেন্স আইডেন্টিটি গেট অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। ঠিক আছে, অর্থাৎ এটাকে রেখে দিছি, আমি চাচ্ছি যে এটার উপর যাতে কোনো এরর না হয়। আর ফল্ট হলো জেনারেলাইজেশন অফ এরর। আচ্ছা, ফল্ট জিনিসটা কি? ফল্ট জিনিসটা হলো যে আমি কোনো একটা অপারেশন করার চেষ্টা করতেছি, আমার যে কোয়ান্টাম সিস্টেম আছে বা কিউবিট আছে, ওই অপারেশনটা করার সময় যদি কোনো এরর হয়, ধরলাম আমি এক্স গেট অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি, জেড গেট অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, অথবা আমি π/2 রোটেশন করার চেষ্টা করতেছি, π/2 প্লাস হাফ, মানে এক্সট্রা কোনো রেডিয়ান ঢুকে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলোকে বলে ফল্ট। তো তখন মানুষজন বলছিল যে এরর কারেকশন করা যাবে কিন্তু ফল্ট টলারেন্স অ্যাচিভ করা যাবে না। অর্থাৎ আপনি যেই জিনিসগুলো দিয়ে এরর কারেকশন করতে যাবেন ওইগুলাই আরও এরর ইন্ট্রোডিউস করবে এবং আলটিমেটলি আসলে লাভের লাভ কিছুই হবে না। তো তখন শোর আবার ব্যাক, সে আরেকটা পেপার পাবলিশ করছে এবং ওইখানে হি প্রুভড দ্যাট যে আমার এই পার ইউনিট টাইম পার গেট এরর, ঠিক আছে, এই যে বললাম যে ইউনিটারি অ্যাপ্লাই করতে হবে, ওই সাইড ইউনিটারি অ্যাপ্লাই করতে হবে, এই ইউনিটারি অ্যাপ্লাই করার জন্য তো এগুলো ডিকম্পোজিশন আছে, ধরেন একটার পর একটা গেট অ্যাপ্লাই করতে হবে। আমার পার গেট এরর রেট যদি একটা নির্দিষ্ট থ্রেশহোল্ডের কম হয় তাইলে ফল্ট টলারেন্স অ্যাচিভ করা যাবে। ঠিক আছে, এটা খুবই ফেমাস একটা রেজাল্ট, এটা হলো থ্রেশহোল্ড থিওরেম বলে এটাকে। ঠিক আছে, তো এইটা বলতে পারেন দিস ওয়াজ দ্য লাস্ট পিন, মানে শেষ পেরেক কোয়ান্টাম কম্পিউটিংয়ের থিওরিটিক্যাল ফাউন্ডেশনের উপর। এইটার পরে মানুষজন বিশ্বাস করছে যে আচ্ছা কোয়ান্টাম কম্পিউটার থিওরিটিক্যালি বানানো সম্ভব। এখন কোয়ান্টাম কম্পিউটার বানানো একটা থিওরিটিক্যাল প্রবলেম না, এটা একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম। তারপরে দেন দ্য রেস টু কনস্ট্রাক্ট এ কোয়ান্টাম কম্পিউটার বিজ্ঞান, এবং এখন আমরা আর কি এই স্টেজে আছি। তো বলতে পারেন যে কোয়ান্টাম কম্পিউটার বানানোর জন্য যা যা দরকার সবই মানে মানে করছে আর কি। যে প্রথমে বলছে যে কোয়ান্টাম কম্পিউটার কেন বানানো দরকার, কারণ ইন্টিজার ফ্যাক্টরিং করা যাবে। তারপরে এরও কেমনে কারেকশন করা সম্ভব, ফল্ট টলারেন্স কেমনে অ্যাচিভ করা সম্ভব, সবই করছে। যদিও মানে এরর কারেকশন, কোয়ান্টাম এরর কারেকশন ইন ইটসেলফ এটা এখন মানে বিশাল একটা ফিল্ড হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে অনেক মানুষের অনেক কন্ট্রিবিউশন আছে। মানে মেবি জাস্ট এরর কারেকশন জাস্ট শোরের রেজাল্টের উপরে দাঁড়ায় আছে,
এইটা ক্লেম করাটা খুবই ভুল একটা রিপ্রেজেন্টেশন হবে, ঠিক আছে। এখানে অনেক মানুষের কন্ট্রিবিউশন আছে, যেমন এই যে ইমানুয়েল নীল, পিটার শোর, তারপর ড্যানিয়েল গটেসম্যান যে স্ট্যাবিলাইজার ফর্মালিজম প্রপোজ করছে, তারপরে রেমন্ড লাফলাম, যেমন শোর অরিজিনাল যে থ্রেশোল্ড থিওরেমটা প্রপোজ করছিল ওই থ্রেশোল্ড থিওরেমে হইলো যে আপনার থ্রেশোল্ড যে প্রবাবিলিটি, যেমন আমরা এখানে একটা থ্রেশোল্ড বাই করছি কিন্তু যে হাফের নিচে হওয়া লাগবে, ওই রকম শোর একটা থ্রেশোল্ড বাই করছিল। তো ওই রেজাল্টটাকে অনেক ইমপ্রুভ করা হয়েছে, যে শোরের অরিজিনাল থিওরেমে থ্রেশোল্ডটা অনেক বেশি ছিল, তারপর মানুষজন আরও অ্যানালাইসিস করে আরও জিনিসটাকে স্ট্রাকচারের মধ্যে এনে ওই থ্রেশোল্ডটাকে আরও কমাইছে। তারপর অনেক ধরনের কোড আবিষ্কার করা হয়েছে। রিসেন্টলি হলো কারেন্টলি কোয়ান্টাম এরর কারেকশনের যে সবচেয়ে বড় যে ব্রেকথ্রু হয়েছে, যে কোয়ান্টাম লো ডেন্সিটি প্যারিটি চেক কোড, QLDPC কোড, এটা আবিষ্কার হয়েছে। তো দেয়ার আর মানে ওইটার পরেও এবং ওইটার সমসাময়িক মানে শোর যখন এই ফল্ট টলারেন্সের জিনিসগুলো নিয়ে বা এরর কারেকশনের জিনিসগুলো নিয়ে কাজ করতেছিল, ওই টাইমে আরও অনেক মানুষজন কাজ করতেছিল। যেমন একজন আছে স্টিন নামে একজন আছে, তারপরে ক্যালডার ব্যাংক আছে, ইমানুয়েল নীল আছে, রেমন্ড লাফলাম আছে, গটেসম্যান আছে, তারপর ডোরি টাহারনভ সে আছে, এমন তার নাম ঘুরতে গেছে, ঠিক আছে। তো অনেক মানুষজন আছে, ঠিক আছে। তো সায়েন্স ইজ নেভার এ ওয়ান ম্যান শো, এটাই। বাট একদম যে কনসেপচুয়াল সিড যেগুলা, ঠিক আছে, একদম কোর যে আইডিয়াটা যে এইটা এই দিকে যাওয়া দরকার, ওই আইডিয়াগুলো আর কি শোরের ব্রেকথ্রু ছিল। ওকে, তো আমরা আর কি শোর কোড পড়বো। শোর যেই কোডটা প্রপোজ করছিল সেটা আমাদের সিলেবাসে আছে, সেটা আমরা পড়বো। তো আমি তো মোটামুটি শিওর যে শোর বাইচা থাকলে নোবেল পাবে, ঠিক আছে। এখন আমি যেটা বলি যে শোরের উচিত যে কোনো প্যারা না নেওয়া, কোনো টেনশন না নেওয়া, বাসায় বসে ভালো মতো খাওয়া দাওয়া করা। ওর এখন কাজ হলো বাইচা থাকা, ঠিক আছে। ও যদি বাইচা থাকে তাহলে নোবেল পাবে শিওর, ঠিক আছে। ওর একমাত্র কাজ হলো বাইচা থাকা। ইনফ্যাক্ট আমি তো ভাবছিলাম যে শোর ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট পারসন হু ইজ মানে যে টিউরিং অ্যাওয়ার্ড এবং নোবেল প্রাইজ দুইটাই পাবে। টিউরিং অ্যাওয়ার্ড হলো কম্পিউটার সায়েন্সের সবচেয়ে হায়েস্ট প্রাইজ, হ্যাঁ, এখন একটাও পায় নাই। টিউরিং অ্যাওয়ার্ড নোবেল প্রাইজ দুইটাই পাবে এটা ভাবছিলাম। আনফর্চুনেটলি যে জেফ্রি হিন্টন এই বছর যে ফিজিক্সে নোবেল প্রাইজ পাইল, হি বিট হিম টু দ্য পাঞ্চ। জেফ্রি হিন্টন আর কি টিউরিং অ্যাওয়ার্ড পাইছিল কত 2-3 বছর আগে মনে হয়, আর এই বছর তো ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়ে গেছে। তো স্যার মানে আমার তো এবার এই নোবেল প্রাইজ অ্যানাউন্স করার আগে ফেসবুকে একটা পোস্টে হইলো এই যুদ্ধ করতেছি যে পিটার শোর নোবেল পাওয়া যাইতে পারে, ঠিক আছে, এই হইতে পারে ওই হইতে পারে। তারপরে ফেসবুকেও এইসব কথাবার্তা বলতেছি যে পিটার শোর হইলো হি উইল বি দ্য ফার্স্ট পারসন টু উইন বোথ টিউরিং অ্যাওয়ার্ড অ্যান্ড নোবেল প্রাইজ। তারপরে তো জেফ্রি হিন্টনের নিউজটা আসছে। এই ওকে, না থিওরিতে দেওয়া হয় এখন, না সবসময় হার্ডওয়্যারের ইয়ে দেওয়া হয় না। থিওরিতে কখন দেওয়া হয়? থিওরিতে দেওয়া হয় যখন ওই থিওরিটার ভেরিফিকেশন হয়। মানে শোর এখনও পাইতেছে না কেন, এই যে দাবি করতেছি শোরের রেজাল্ট তো ধরেন আরও 30 বছর আগে প্রুভ হয়ে গেছে, মানে ম্যাথমেটিক্যালি প্রুভ হয়ে গেছে, তাহলে পাইতেছে না কেন? পাইতেছি না কারণ এখনও পর্যন্ত কেউ সোর্স অ্যালগরিদম রান করে দেখাইতে পারে নাই, ঠিক আছে। মানে আপনাকে দেখাইতে হবে যে ঠিক আছে এটা হয়। সেটাই তো, না 21 এখন করতে পারে, 21 করতে পারে। তো এইটাই, বাট উই উইল গেট দেয়ার, আই এম ভেরি কনফিডেন্ট। আমি বলছিলাম না আপনাদেরকে আগে একবার যে আমি আগে ভাবতাম যে আমি মরার আগে এমন একটা কোয়ান্টাম কম্পিউটার দেখে যেতে পারবো যেটা সোর্স অ্যালগরিদম রান করতে পারে। এখন বিশ্বাস করি যে আমি পিএইচডি শেষ করার আগেই দেখতে পারবো, ঠিক আছে, কারণ অনেক ফাস্ট প্রোগ্রেস হইতেছে। স্পেশালি গত বছরও কোয়ান্টাম এরর কারেকশনের, গত বছর হলো আপনার গুগলের যে কোয়ান্টাম কম্পিউটিং টিম, যেটা বললাম যে আপনার ফল্ট টলারেন্স অ্যাচিভ করার জন্য আপনার যে পার গেট কিউবিট এরর রেট ওইটাকে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ডের নিচে নামানো লাগে। এতদিন পর্যন্ত আমাদের যে কিউবিট টেকনোলজিগুলো ছিল সবগুলোর এরর রেট ওই থ্রেশহোল্ডের উপরে ছিল। তো অগাস্ট মাসে, হ্যাঁ 3-4 মাস হয়েছে আর কি, অগাস্ট মাসে গুগলের যে কোয়ান্টাম কম্পিউটিং টিম দে ফার্স্ট অ্যাচিভড সাব থ্রেশহোল্ড এরর কারেকশন, ঠিক আছে, যে ওরা ওই থ্রেশহোল্ডের নিচে চলে গেছে অলরেডি। এখন গেম হইল এটাকে স্কেল আপ করা।
আপনার ফল্ট টলারেন্সের জন্য ওই থ্রেশহোল্ডের নিচে থাকাই লাগবে। থ্রেশহোল্ডের নিচে না থাকলে আপনি ফল্ট টলারেন্স অ্যাচিভ করতে পারবেন না। মানে যদি থ্রেশহোল্ডের নিচে না থাকেন তাইলে আপনি এরর কারেকশন করার চেষ্টা করলে আর কি আপনার আরও লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। হ্যাঁ, তাইলে তো আরও লাভ। না, থ্রেশহোল্ড কমানো না, আপনাকে থ্রেশহোল্ড বাড়াইতে হবে। ঠিক আছে, মানে হ্যাঁ ওরা সুপার কানেক্টিং কিউবিট। ইয়েস, এটা তো সবগুলাতেই। যদি আপনি থ্রেশহোল্ডের নিচে থাকেন এবং এরর কারেকশন মেকানিজম থাকে তাহলে কিউবিট সংখ্যা বাড়ালে এরও কমবে। হ্যাঁ, ওদেরটা কমছে। হ্যাঁ, না কমলে তো তাইলে তো আসলে বিপদ হয়ে যেত, যে তখন হয়তো আমাদের চিন্তা করা লাগতো যে ওয়ার ইজ কোয়ান্টাম কম্পিউটিং এজ এ ফিল্ড গোয়িং, যে এরর তো কমার কথা, বাইরে গেল কেমনে। তো যেহেতু কমছে যে উই আর হোপফুল। ওকে, আচ্ছা আপনারা দেখতে পারেন পেপারটা টুইটারে আছে। টুইটারের যে গুগল কোয়ান্টাম এআই যে হ্যান্ডেলটা, আপনার টুইটার ফলো করেন? আমি এটা জানতাম না আগে, জানেন? এই যে সায়েন্সের সব নিউজ টুইটারে আসে, ফেসবুকে আসে না। সব সায়েন্টিস্টদের আপনার এরা টুইটারে খুব অ্যাক্টিভ। পিটার শোরও টুইটারে অ্যাক্টিভ। ঠিক আছে, তো এটাই। আচ্ছা, তো আমরা আর কি আজকে তো এই যে সোর যে কোডটা বানিয়েছিল ওই কোডে যাওয়ার আমাদের কিছু স্টেপিং স্টোন আছে। আজকে ফার্স্ট স্টেপিং স্টোনটা দেখবো। আজকে হলো ক্লাসিক্যাল বিট ফ্লিপ কারেকশন কেমনে করে, তো সেটা তো দেখলাম। ঠিক আছে, একটা জিরো পরিবর্তে 3টা জিরো পাঠাবো, একটা ওয়ানের পরিবর্তে 3টা ওয়ান পাঠাবো। তো কোয়ান্টাম বিট ফ্লিপ এরর কারেকশন কেমনে করা সম্ভব এটা চলেন দেখি। ঠিক আছে, তো কোয়ান্টাম এরর কারেকশনে যে সমস্যা বললাম, যে ক্লোন করতে পারবো না, মেজার করতে পারবো না, তাইলে এরর কারেকশন করে কেমনে? ঠিক আছে, আচ্ছা, আইডিয়াটা কাইন্ড অফ সিমিলার। ক্লাসিক্যাল এরর কারেকশনে কী করে, একটা বিটের ইনফরমেশন, ধরেন আমি যে এক্সাম্পলটা দেখলাম ওখানে ওইটা 3টা বিটের মধ্যে এনকোড করছে। কোয়ান্টাম এরর কারেকশনও সেম, একটা কিউবিটের ইনফরমেশন মোর দেন 1 কিউবিটের মধ্যে এনকোড করা লাগে, কিন্তু এনকোডিং প্রসিডিওরটার মধ্যে একটু টুইস্ট আছে। ওকে, আচ্ছা, টুইস্টটা হলো আমি কি বলছিলাম যে ক্লাসিক্যাল এরর কারেকশনে মানুষজন এটা হয়তো করার চেষ্টা করতো, সাই থেকে সাই এটা বানানোর কথা ছিল, কিন্তু এটা করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, তো এইটা না করে যেটা করে সেটা হলো, ধরলাম সাইকে ভাঙে, এই সাই ধরলাম দিস এ সিঙ্গেল কিউবিট, এটার স্টেট হলো আলফা 0 প্লাস বিটা 1। ঠিক আছে, মানুষ যেটা করে সেটা হলো এইটাকে আলফা 0 0 0 প্লাস বিটা 1 1 1 এ এনকোড করে, অর্থাৎ বেসিস স্টেটগুলো রিপিটেশন করে। ঠিক আছে, অ্যান্ড দিস ওয়ার্কস। আচ্ছা, কেমনে ওয়ার্ক করে লেট আস সি। ওকে, তো ধরলাম এটা হলো আমাদের কিউবিট আলফা 0 প্লাস বিটা 1। আচ্ছা, এই প্রথমে এই এনকোডিংটা করা লাগবে। এই এনকোডিংটা কেমনে করব? এনকোডিংটা করার জন্য খুবই সিম্পল একটা সার্কিট আছে। ঠিক আছে, এটাই এনকোডিং সার্কিট। এবং এইটা রেজাল্ট যে স্টেটটা হবে, এটা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, ভাগে ভাগে দেখি। ধরলাম, আচ্ছা, আপাতত ফার্স্ট সিনোটটার কথা ভুলা যান, একটু যদি দেখি, তাইলে এই সিনোটের আগের স্টেট কি? সিনোটের আগের স্টেট হলো আলফা 0 0 প্লাস বিটা 1 0, রাইট? এটা কেমনে এইটার আগের স্টেট এইটা কি বুঝতে পারতেছেন? আলফা 0 প্লাস বিটা 1 টেন্সর প্রোডাক্ট 0। তো এইটা, তো এটার উপর যদি সিনোট অ্যাপ্লাই করি, সিনোটের কন্ট্রোল হলো মাঝখানেরটা, মানে এইটা, আর টার্গেট হলো নিচেরটা। তাইলে 0 আর টার্গেট 0, তো এটা তো 0 0 0 0তেই থাকবে। আর এখানে 1, এখানে টার্গেট 0, তাহলে 1 0 1 1 হয়ে যাবে। তাইলে সিনোটের পরের স্টেটটা হবে হলো আলফা 0 0 প্লাস বিটা 1 1। ঠিক আছে,
এবং আপনি উপরের কিউবিটের জন্য যদি এটা করেন তাইলে দেখবেন ওই আলফা 000 প্লাস বিটা 111 আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমার এই যে এই সিঙ্গেল কিউবিটের ইনফরমেশন, এই একটা কিউবিটের ইনফরমেশন এখন এই 3টা কিউবিটের মধ্যে আছে। ঠিক আছে, এবার এই 3টে কিউবিট আমি এখন আমার চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাবো। এটা কেমনে বুঝলাম? এটা দেখে does it make sense? It does not? না, অ্যামপ্লিটিউড জানি, মানে আচ্ছা একটা কিউবিটের ইনফরমেশন 3টে কিউবিটে কেমনে আছে, কেমনে নাই আমাকে বলেন। আচ্ছা, কি হইলে আপনার মনে হইতো যে একটা কিউবিটের ইনফরমেশন 3টে কিউবিটে নাই, একটা কিউবিটেই আছে? যদি আমি এটা ফিজিক্যালি দেখতে কিরকম, এটা তো আমি একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখছি, এটা ফিজিক্যালি দেখতে তো ধরেন 3টা অ্যাটম হবে অথবা 3টা ফোটনের পালস হবে বা কিছু একটা। ঠিক আছে, তো আমি বলতেছি যে ইনফরমেশনটা আগে একটা কিউবিটের উপর ছিল ওই ইনফরমেশনটা এখন 3টা কিউবিটে আছে। এটা মিনিং হলো যে ওই ইনফরমেশনে রিকভার করতে আমার 3টা কিউবিটই লাগবে। তো আপনাকে যদি আমি জাস্ট এই 3টা কিউবিট থেকে জাস্ট একটা কিউবিট আপনার হাতে ধরাই দেই, আপনি আলফা বিটা রিকভার করতে পারবেন? পারবেন না। আপনি এই যে কোনো একটা কিউবিটের রিডিউস স্টেট লিখেন, রিডিউস স্টেটের মধ্যে কিন্তু ইনফরমেশন লস হবে। জাস্ট একটা কিউবিটের মধ্যে আগের চেয়ে তো কম ইনফরমেশনই আছে। যদি আগে যেই পরিমাণ ইনফরমেশন ছিল ওইটা 3টা কিউবিটে থাকে, দেন ইট ইনটিউটিভলি মনে হয় যে তাইলে এখন একটা কিউবিটের মধ্যে আগের ইনফরমেশন কম আছে। হ্যাঁ, এখন ডেফিনেটলি এটা ইনটুইটিভ, মানে ইনটুইটিভ বলতে আমরা হয়তো ভাবতেছি কিন্তু এটা ম্যাথমেটিক্যালি কোয়ান্টিফাই করা লাগবে। তো এটা কোয়ান্টিফাই করার ওয়ে আছে, আপনার ইনফরমেশনের মেজার আছে, ওইগুলোকে এন্ট্রপি মেজার বলে, ওইগুলো ওইদিকে যাচ্ছি না আপাতত, একটুকুই। এটা তো প্রোডাক্ট স্টেট না। হ্যাঁ হ্যাঁ, এটা কি এন্ট্যাঙ্গেল না? না না, এটা টেনসর প্রোডাক্ট না তো। টেনসর প্রোডাক্ট এইটা একটা টেনসর প্রোডাক্ট স্টেট, কিন্তু এইটা তো টেনসর প্রোডাক্ট স্টেট না, এটা এন্ট্যাঙ্গেল না। শুধু একটুকের কথা বলতেছেন এখন? আচ্ছা, আপনার 2টা কিউবিট যদি বেল স্টেটে থাকে, ওই 2টা কিউবিট কি এন্ট্যাঙ্গেল? আচ্ছা, বেল স্টেট কি? বেল স্টেট তো 1/√2 00 প্লাস 1/√2 11। তো আমরা কি বলি যে এটা প্রোডাক্ট স্টেট আর এটা প্রোডাক্ট স্টেট না, এটা প্রোডাক্ট স্টেট আর এটা প্রোডাক্ট স্টেট, কিন্তু বেসিস তো প্রোডাক্টই, কিন্তু কিউবিট 2টা তো এন্ট্যাঙ্গেলড। সেম এখানে জাস্ট 2টার পরিবর্তে 3টা। বুঝতে পারতেছেন না? এটা এন্ট্যাঙ্গেল, এটা বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, কি অসুবিধা, কি নিয়ে অসুবিধা হচ্ছে? এনকোডিংটা বুঝছেন কি করছি? আচ্ছা, আমি কিন্তু এখন এক্সপ্লেইন করি নাই যে ওয়াই দিস ওয়ার্কস, এটা এক্সপ্লেইন করব, কিন্তু এটা বুঝতে পারতেছেন যে এখন একটা কিউবিটের ইনফরমেশন এখন কাইন্ড অফ 3টার মধ্যে ছড়াই গেছে ইন সাম সেন্স। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এইটা এখন আমার চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাবো। চ্যানেলটা হলো বিটফ্লিপ চ্যানেল। হ্যাঁ, এই যে এই 3টা কিউবিটি এই জায়গায়, এটাই আউটপুট। হ্যাঁ, আচ্ছা, মানে এই 3টা কিউবিটের উপর আমি ধরেন কোনো ইলেকট্রোম্যাগনেটিক পালস দিছি বা কিছু একটা করছি, কিছু একটা করে এটাকে এই 3টাকে এন্ট্যাঙ্গেল করে এই স্টেটে বানাইছি, তারপরে এই 3টা কোন একটা আমার কমিউনিকেশন চ্যানেল দিয়ে পাঠাই দিছি। ঠিক আছে, আচ্ছা, এখন হলো আমার চ্যানেলটা হলো বিটফ্লিপ চ্যানেল। বিটফ্লিপ বলতে কোয়ান্টাম বিটফ্লিপ চ্যানেল, কোয়ান্টাম, এবং চ্যানেলটার ক্যারেক্টার এরকম। হ্যাঁ বলেন। তিনটা কিউবিট টেনসর প্রোডাক্ট স্টেটে নাই। উপরে, হ্যাঁ উপরে 3টা টেনসর প্রোডাক্ট, ইয়েস।
এইটার এটা কিন্তু সেম না, এটা আমি জাস্ট এক্সাম্পল হিসাবে বলছিলাম যে এটা করা যাবে না। এটা ভুলে যান, মানে এটা করা যাবে না, ঠিক আছে? এইটা থেকে এটা বানাইছি, ডেফিনেটলি অ্যাম্পলিটিউড চেঞ্জ হয়ে গেলে তো শেষ, আমার কোয়ান্টাম ইনফরমেশন ধ্বংস হয়ে গেছে। মানে আমার কোয়ান্টাম ইনফরমেশন এখনও আছে, ভিতরে আছে আর কি, ঠিক আছে? এখন 3টার ভিতরে আছে। আচ্ছা ঠিক আছে, এই 3টা কিউবিট এখন আমি একটা বিটক্লিপ চ্যানেল দিয়ে পাঠালাম, একটা কোয়ান্টাম বিটক্লিপ চ্যানেল। কোয়ান্টাম বিটক্লিপ চ্যানেলের আচ্ছা এখানে আমি সাইন দেই। এখন আমরা এতদিন যা যা পড়ে আসছি এটা এখন কাজে লাগবে আর কি। ই ই ওকে, তো ই হলো এমন একটা চ্যানেল যেটা এই কাজটা করে, পি টাইমস এক্স রো এক্স প্লাস 1 মাইনাস পি টাইমস আই রো আই। এটা মানে কি? এটা মানে হলো উইথ প্রবাবিলিটি পি এক্স অ্যাপ্লাই হইতে পারে, আর উইথ প্রবাবিলিটি 1 মাইনাস পি কিছুই হবে না, ঠিক আছে? আচ্ছা, তো গেল, যাওয়ার পরে এখন হলো ডিকোড করব, ঠিক আছে? আচ্ছা, ডিকোডিং সার্কিট হলো এনকোডিং সার্কিটের ইনভার্স। ওকে, তো এনকোডিং সার্কিটের ইনভার্স, এখন এনকোডিং সার্কিটের ইনভার্স হলো এই এনকোডিং সার্কিটের নিজেই, অর্থাৎ আমার ডিকোডিং সার্কিট হলো এইটা। ওকে, আচ্ছা, তারপরে একটা কারেকশন অপারেশন করা লাগবে। এখন কারেকশন অপারেশনটা কি হইতে পারে চলেন দেখি। ওকে, প্রথমত আচ্ছা লেটস ওয়ার্ক থ্রু দ্য কেসেস, যে কী কী কেস হইতে পারে। সবচেয়ে সহজ কেস হইলো কোনো এররই হইল না, তাইলে কি হবে? কোনো এররই যদি না হয়, এখানেও আইডেন্টিটি, এখানেও আইডেন্টিটি, এখানেও আইডেন্টিটি, এই সার্কিটটা হইলে এই সার্কিটের ইনভার্স, তাহলে এই দুটো কারাকারি চলে যাবে। কারাকারি চলে গেলে এটার স্টেট আসবে আলফা 0 প্লাস বিটা 1, এটার স্টেট আসবে 0, এটার স্টেট আসবে 0। এটা কি বুঝছেন কি হইল? বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, তো যদি কোনো এররই না হয় তাইলে মাঝখানের কিউবিটটা নিয়ে নিলেই হয়ে গেল, মানে ডিকোডিং করার পরে মাঝখানের কিউবিটটা নিয়ে নিলেই আমি অরিজিনাল ইনফরমেশন পেয়ে যাব। আচ্ছা, যদিও এটা লাভে লাভ কিছু হলো না, কারণ এরর হয় না, এটা তো অ্যাজিউম করতেছি। এখন অ্যাজিউম করব যে সিঙ্গেল একটা এরর হইতে পারে। আচ্ছা, একটা এরর হইলে কী কী হইতে পারে? উপরের কিউবিটে হইতে পারে, মাঝখানের কিউবিটে হইতে পারে, নিচের কিউবিটে হইতে পারে। আচ্ছা, ধরলাম উপরের কিউবিটে এরর হইল, অর্থাৎ দিস ইজ এক্স, এখানে আইডেন্টিটি আর এখানে আইডেন্টিটি। ওকে, এখন এখানে স্টেটটা কি আসবে চলেন বের করি। আচ্ছা, আমার চ্যানেলের মধ্যে ঢুকছে হলো এই স্টেটটা বিটা 111, রাইট? ফার্স্ট কিউবিটে বিটফ্লিপ হয়েছে। ফার্স্ট কিউবিটে বিটফ্লিপ হলে কি হবে? আলফা 100 প্লাস বিটা 011, এটাতে কনভার্ট হয়ে যাবে না? ফার্স্ট কিউবিটে এক্স অ্যাপ্লাই করছি, বুঝছেন এক্সপ্রেশনটা কেমনে লিখলাম? আচ্ছা, এবার এটার পরে এই দুইটা কাজ করব, অর্থাৎ মাঝখানে কিউবিটটাকে কন্ট্রোল রেখে অন্য দুইটা টার্গেট রেখে C0 অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এখানে 0 কন্ট্রোল আছে, তাইলে এই দুইটা কিউবিট আসলে চেঞ্জ হবে না, তাইলে আলফা 100 থেকে যাবে। আচ্ছা, সেকেন্ড টার্মে হলো কন্ট্রোলে আছে 1, তাইলে আশেপাশে দুইটা কিউবিট ফ্লিপ হয়ে যাবে, তাইলে এটা 110 হয়ে যাবে। বুঝছেন এই স্টেপটা কি করলাম? ধরেন আমার ইয়ে আছে কি 011, তিনটা কিউবিট, এইটাকে কন্ট্রোলে রেখে আর এটাকে টার্গেটে রেখে যদি একটা C0 অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? 11টা 10 হয়ে যাবে। সেম আবার এটাকে কন্ট্রোল রেখে যদি এটাকে টার্গেট রেখে C0 অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? এই 0টা 1 হয়ে যাবে, ওইটাই লিখছি। এবার এবং সেম কাজটা এই টার্মটার জন্য করবো, লিনিয়ারিটি ইউজ করতেছি আর কি, টার্ম বাই টার্ম করতেছি। তো এই টার্মের তো আবার কন্ট্রোলে 0, তো টার্গেটগুলো তো চেঞ্জ হবে না, তো টার্গেটগুলো যেরকম ছিল সেরকমই রেখে দিছি, ঠিক আছে? আচ্ছা, যদি রেখে দেই
এই স্টেটটাকে খেয়াল করেন, এই স্টেটটাকে এমনি লেখা সম্ভব 1 আলফা 0 প্লাস বিটা 1 টাইমস 0, মাঝখানে টেন্সর প্রোডাক্ট আছে, এটা লেখা যায়? আচ্ছা, তাহলে ডিকোডিংয়ের পরে যেটা হবে সেটা হলো মাঝখানের কিউবিটটা আলফা 0 প্লাস বিটা 1-এ চলে যাবে, উপরের কিউবিটটা 1-এ যাবে, আর নিচের কিউবিটটা 0 হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যদি জানি, মানে হ্যাঁ, আপাতত অ্যানালাইসিসের স্বার্থে আমরা ধরে নিচ্ছি যে এররটা কি হয়েছে জানি। ঠিক আছে, তারপরে দেখবো যে মানে হ্যাঁ, তারপরে এগুলো ইয়া করবো। ওকে, তো এইটা হলো যদি এখানে এক্স অ্যাপ্লাই হয় তাহলে এইটা 1 হয়ে যাবে, এটা 0-তে স্টার্ট হয়েছিল, এটা 1 হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আপনারা নিজে নিজে করেন। কি হ্যাঁ, আলফা 1 প্লাস বেটা 1 হচ্ছে 1, বুঝি নাই এটা 1 কেন লিখলাম, কারণ এখানে 1 আর এখানে 1 আছে, প্রোডাক্ট করছি, মানে ফ্যাক্টর করছি। আলফা বিটার কি হইল? আচ্ছা আচ্ছা, আপনি ধরেন, ওকে, ধরেন আলফা 0 প্লাস বিটা 1 টেন্সর প্রোডাক্ট 1, এটাকে আমরা কি লিখি? আলফা 0 1 প্লাস বিটা 1 1, এটা লিখি না? বুঝছেন? এটাও ওই কাজই করছি, মানে উল্টা দিকে গেছি আর কি। হ্যাঁ, মানে এটা তো স্কেলারটা আমি যে কোনোটার সাথেই নিতে পারি আমার ফ্যাক্টরিংয়ের সুবিধার্থে, মানে এটা। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, এবার আপনারা কাজ করেন যে যদি এখানে এক্স হয় তাহলে কি হবে বাইর করেন, নিজেরা করেন। কি বলছেন? আলফা 0 1 1 আলফা 0 0 1 প্লাস বিটা 0 1 1, সবাই কি একমত এটার সাথে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইয়েস। এটার মানে কি? এটার মানে হলো ফার্স্ট কিউবিটটা 0 স্টেটে আছে, লাস্ট কিউবিটটা 1 স্টেটে আছে, আর মাঝখানে কিউবিটটা আলফা 0 প্লাস বিটা 1-এ আছে। তো এটা 1, এটা আলফা 0 প্লাস বিটা 1, আর এটা হলো 0। আপনারা কি খেয়াল করতেছেন যে এই যে এক্সট্রা দুইটা কিউবিট নিছিলাম, আমি ডিকোডিংয়ের পর ওই এক্সট্রা দুইটা কিউবিটের দিকে তাকায় বুঝতে পারতেছি যে কোন জায়গায় এরর হয়েছে। যদিও একটা কেস এখনো বাকি, কিন্তু বোঝা যাইতেছে যে এটা বুঝতেছেন। আচ্ছা, এবার হলো ফাইনাল কেসটা করেন, এটা করেন। হ্যাঁ, আরো একটা জিনিস ঘটবে, শুধু এই দুইটা ফ্লিপ হবে না, আরো একটা জিনিস ঘটবে, বের করে। জিরো 1 0 0 0 0। আচ্ছা, এই কিউবিটের স্টেট কি হবে? 0 হবে, ভুল করছেন। হ্যাঁ, ফ্যাক্টর করা যাচ্ছে না, যাবে, তাহলে ভুল করছেন, ফ্যাক্টর করা যাবে।
না, ভুল করছেন, ভুল করছেন। আস্তে ধীরে করেন, আপনি লিখছেন, লিখেন, একটু লিখেন। আলফা আলফা 111 প্লাস বিটা 000, আবার ভুল করছেন। বিটা 101, আলফা 111 প্লাস বিটা 101। আচ্ছা, এটা হয়েছে। দেখেন এটা আনতে পারেন নাকি বাকিরা? উপরে 1, এটা না মিলছে সবার? আচ্ছা, এখন দেখেন তাহলে মাঝখানে ফ্লিপ হইলে এই দুইটাই অন হয়ে যাবে, ঠিক আছে? তো তো ডিকোড করার পরে আমরা এখন ধরেন জানি না যে কি হয়েছে চ্যানেলের মধ্যে। এখানে কিন্তু আরেকটা গ্যাঞ্জাম হয়ে গেছে। দেখেন আগের দুইটা কেসে আমার এই স্টেটটা আর এই স্টেটটা সেম ছিল, এখন কিন্তু এই স্টেটে গ্যাঞ্জাম হয়ে গেছে। কি গ্যাঞ্জাম হয়েছে দেখেন, এটা আলফা 0 প্লাস বিটা 1 ছিল, এটা বিটা 0 প্লাস আলফা 1 হয়ে গেছে, অর্থাৎ অ্যামপ্লিটিউড সুইচ হয়ে গেছে, মানে আসলে বিট ফ্লিপ হয়েছে একটা, ঠিক আছে? অর্থাৎ আমার যে অরিজিনাল কিউবিট ছিল এটার মধ্যে এরর ঢুকছে। আগের দুইটা কেসে অরিজিনাল কিউবিটে এরর ঢুকে নাই, ঠিক আছে? কিন্তু এখন অরিজিনাল কিউবিটের মধ্যে এরর ঢুকে গেছে। আচ্ছা, এখন ধরলাম কিন্তু এইটা মেজার করতে, এইটা তো মেজার করতে পারবো না। কারণ কি? কারণ এটা মেজার করলে তো ইনফরমেশন শেষ, ঠিক আছে? তো এখন ধরলাম আমার চ্যানেলের মধ্যে কি এরর হয়েছিল আমি জানি না, এই প্রসিডিওরটা ফলো করলাম। এই চ্যানেলটা হলো এখন আমার কাছে ব্ল্যাক বক্স, ঠিক আছে? আচ্ছা, তো এই প্রসিডিওরটা ফলো করলাম, এই প্রসিডিওরটা ফলো করার পর ডিকোড করলাম, ডিকোড করার পর এই যে এক্সট্রা দুইটা কিউবিট নিয়েছিলাম এই দুইটা কিউবিট মেজার করে ফেললাম। তো এই দুইটা কিউবিটের মেজারমেন্ট রেজাল্ট যদি 0 0 হয়, আচ্ছা উইদিন দ্য কনস্ট্রেন্ট যে আমি অ্যাজিউম করতেছি যে আমার চ্যানেলটা বিট ফ্লিপ চ্যানেল ছিল এবং একটার বেশি এরর হয় নাই, এখানে একটা এই অ্যাজাম্পশনটা করা লাগবে। যদি এই অ্যাজাম্পশনটা করি তাহলে এই দুইটা রেজাল্ট যদি 0 0 দেখি তাহলে কি বুঝবো? কোনো এরর হয় নাই। যদি 0 1 দেখি তাহলে বুঝবো এই লাইনে এরর হয়েছিল, যদি 1 0 দেখি তাহলে বুঝবো উপরের লাইনে এরর হয়েছিল, আর যদি 1 1 দেখি তাহলে বুঝবো যে মাঝখানের লাইনে এরর হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি মাঝখানের লাইনে এরর হয়, এখন তো সব ইনফরমেশন মাঝখানের লাইনে আছে, রাইট? তাহলে এই এররটা এখন ঠিক করতে হবে না? আচ্ছা, তো এটা এখন আমাদের একটা কারেকশন করা লাগবে, ঠিক আছে? তো কারেকশনটা হইল এইটা, দুইভাবে করতে পারি। একটা হইল ধরলাম এটার মেজার করলাম, এটার মেজার করলাম, মেজার করার পরে এররটা আমাদের ডিকোডিংয়ের জন্য হয়েছে না, এরর তো আগেই হয়েছে। মানে ধরেন আপনি বলতেছেন স্যার ডিকোড করলাম না, তাহলে তো এররটা হইতো না, তা তো না, মানে এরর তো হয়ে গেছে। ঠিক আছে, মানে এক্স্যাক্টলি ডিকোড না করলে জানতাম না যে এরর হয়েছে, মানে না ডিকোড না করলে এটা জানতে পারতাম মানে কোন এররটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে মেজার করব, এটাকে মেজার করব, এবং এই মেজারমেন্টগুলো করলে এখন অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? কারণ প্রোডাক্ট সেট হয়ে গেছে যেহেতু, মানে এই দুইটা মেজারমেন্ট এই মাঝখানে কিউবিটটাকে এফেক্ট করবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে অবস্থা খারাপ, তারপরে এই কাজটা করব। আচ্ছা, এই ডাবল দাগের মানে কি জানেন? আগে কখনো দেখছেন না? এই ডাবল দাগের মিনিং হলো ক্লাসিক্যাল কন্ট্রোল, ঠিক আছে? এই সিঙ্গেল দাগের মিনিং হলো কোয়ান্টাম কন্ট্রোল, ডাবল দাগের মিনিং হলো ক্লাসিক্যাল কন্ট্রোল। ক্লাসিক্যাল কন্ট্রোল মানে এখানে যেটা করব সেইটা হলো এই যে এই দুইটা মেজারমেন্ট রেজাল্ট যে পাইলাম, এই মেজারমেন্ট রেজাল্ট দুইটা আমি একটা কম্পিউটারে পাঠিয়ে দিব, ক্লাসিক্যাল কম্পিউটারে পাঠিয়ে দিব। ক্লাসিক্যাল কম্পিউটারের কাছে একটা টেবিল বানানো আছে যে সে তারপরে মেজারমেন্ট রেজাল্ট দুইটা দেখে বাইর করবে যে 0 0 মানে আইডেন্টিটি, 0 1 মানে থার্ড কিউবিট এরর, 1 0 মানে ফার্স্ট কিউবিট এরর, 1 1 মানে সেকেন্ড কিউবিট এরর। তো যদি সেকেন্ড কিউবিট এরর হয় তখন ওই ক্লাসিক্যাল কম্পিউটার একটা ইনস্ট্রাকশন পাঠাবে বা একটা পালস পাঠাবে যেটা আমার সেকেন্ড কিউবিটের উপর একটা এক্স গেট অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এক্স গেট অ্যাপ্লাই করলে এখন কি হয়ে গেল? কারেক্ট হয়ে গেল, শেষ, আমাদের এরর কারেকশন প্রসিডিওর কমপ্লিট। ওকে, এটাই।
তো এই এক্সটা কখন অ্যাপ্লাই হবে? যদি আমার এই দুইটাই অন হয়, আর নাইলে হবে না। ওকে, আচ্ছা এখন এই কাজটা আমি ক্লাসিক্যাল কন্ট্রোল না দিয়ে কোয়ান্টাম কন্ট্রোল দিয়েও করতে পারতাম। অর্থাৎ যদি আমি এই কাজটা করি, এটা একটা ডাবল কন্ট্রোল গেট, কোয়ান্টাম গেট, এটা হলো সিসিএক্স, কন্ট্রোল এক্স। ঠিক আছে, কন্ট্রোল এক্স মানে এই এক্সটা অ্যাপ্লাই হবে যদি এই দুইটাই ওয়ান হয় তাইলে। তো এই কোয়ান্টাম গেট দিয়েও আমি অ্যাপ্লাই করতে পারি, যদিও এই দুইটা থিওরিটিক্যালি ইকুইভ্যালেন্ট, মানে এই দুইটা স্কিম থিওরিটিক্যালি ইকুইভ্যালেন্ট কিন্তু প্র্যাকটিক্যালি ইকুইভ্যালেন্ট না। কারণ আপনার এই কন্ট্রোল গেটগুলো ইমপ্লিমেন্ট করাই হলো ইন সাম সেন্স কোয়ান্টাম কম্পিউটার সবচেয়ে ভেজালি জিনিস। না, কোনো মেজারমেন্ট করার দরকার নেই, আমাদের তো জানার দরকার নেই এখন, এটা তো অটোমেটিক সার্কিটে আছে। বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, আউটপুটটা চেঞ্জ হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আউটপুটটা আর কি অরিজিনাল আউটপুটটা হবে, ইয়েস। হ্যাঁ বলতেছি, আমি আরো পরে যাইতেছি, হোল্ড। তো যেটা বলতেছিলাম যে এই সার্কিটটা আর আগের সার্কিটটা থিওরিটিক্যাল ইকুইভ্যালেন্ট কিন্তু প্র্যাকটিক্যাল ইকুইভ্যালেন্ট না। প্র্যাকটিক্যাল ইকুইভ্যালেন্ট না কেন? কারণ এই কন্ট্রোল গেটগুলো ইমপ্লিমেন্ট করাই হলো কোয়ান্টাম কম্পিউটার সবচেয়ে ভেজালের বিষয়। ঠিক আছে, কারণ এই কন্ট্রোল গেটগুলো আর কি এন্টাঙ্গেলমেন্ট তৈরি করে। তো এখন হইলো তিনটা কিউবিট, মানে দুইটা কিউবিট একসাথে কন্ট্রোল করে থার্ড কিউবিটে কোনো একটা অপারেশন অ্যাপ্লাই করতে হবে, মানে তিনটা কিউবিটকে এন্টাঙ্গেল করতে হবে। তো এই সিসিএক্স গেটগুলা ইমপ্লিমেন্ট করা, দিজ আর ভেরি এক্সপেন্সিভ কম্পেয়ার টু দ্যাট। আগের স্কিমটা কিন্তু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা সহজ, আমি এটাকে মেজার করে ফেলবো, মেজারমেন্ট করা রিলেটিভলি সহজ। মানে আমি এটা বলতেছি না যে মেজারমেন্ট ইজ ফ্রি, যে এররলেস, কিন্তু রিলেটিভলি মানে কন্ট্রোল গেট অ্যাপ্লাই করা হচ্ছে রিলেটিভলি সহজ। তো এটাকে মেজার করলাম, আর ক্লাসিক্যাল কম্পিউটেশন তো আমরা ধরেই নিতেছি ফ্রি, মানে কম্পেয়ার টু কোয়ান্টাম কম্পিউটেশন, ক্লাসিক্যাল কম্পিউটেশন ফ্রি। তো ওইটা করে তারপর একটা এক্স গেট অ্যাপ্লাই করবো, আর ওই এক্স গেটটা তো একটা সিঙ্গেল কিউবিট গেট। ঠিক আছে, তো এইটাই। তো এই যে আমাদের এই যে টেবিলটা, যে 0 0 মানে হইল আইডেন্টিটি, 0 1 মানে হইল x3, 1 0 মানে হইল x1, আর 1 1 মানে হলো x2। এই সাবস্ক্রিপ্ট দিয়ে বুঝাচ্ছি যে কোন কিউবিটে এরর হয়েছে। ঠিক আছে, এই যে মেজারমেন্ট রেজাল্ট যেটা আমাদের বলে যে কোন এরর হয়েছিল, এইটাকে বলে সিনড্রোম বা এরর সিনড্রোম। বেসিক্যালি এই মেজারমেন্ট রেজাল্টগুলো হইল এই এররগুলোর আইডি কার্ড। ওকে, যেমন আমরা ওই তো মানে রোগের লক্ষণ আর কি, যে লক্ষণ দেখে যেমন চোখ হলুদ হয়ে গেছে তাইলে জন্ডিস হয়েছে, তো এটাও কাইন্ড অফ এরকম যে 1 1 পাইছি তার মানে সেকেন্ড কিউবিটে এরর হয়েছে, কারণ সেকেন্ড কিউবিটে ডাইরেক্টলি মেজার করতে পারতেছি না, আমাদের হলো ইনডাইরেক্টলি বাইর করা লাগতেছে যে এররটা কি হয়েছিল। ওকে, আচ্ছা, আনফর্চুনেটলি সময় শেষ। আপনাদের কি কারো দৌড় দিতে হবে? আচ্ছা, একটা কাজ করেন, আপনাদের খুব বেশি সময় লাগবে না, এখানে দেখেন তো যে দুইটা জায়গায় যদি এক্স অ্যাপ্লাই হতো তাহলে কি হতো? হ্যাঁ, দুইটা ডিফারেন্ট থাকলে তাহলে সিসিএক্সটা অন হবে না। সিএক্স অন হয় কখন? যখন কন্ট্রোলে 1 থাকে। সিসিএক্স অন হয় যদি দুইটা কন্ট্রোলেই 1 থাকে, যে কোনো একটা কন্ট্রোলে যদি 0 থাকে তাহলে ওই সিসিএক্স কাজ করবে না। এটার জন্য আপনার কারেকশনের আগের সেটটা বাইর করেন। জিরো 1 1 আর 0 0 1 মানে 1 0 0, 0 1 1 আর 1 0 0। আচ্ছা, 0 0 1 এইটা। আচ্ছা, তার মানে আমার ওই কিউবিটটা আসবে হইল 0-তে, এই কিউবিটটা আসবে হইল 1-এ,
আর এইখানে একটা ফ্লিপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি এই টেবিলটা ফলো করি তাইলে আমি কি করব? এটার পরে কিছুই করব না। মানে আমার ডিকোডিং টেবিল যদি এইটা হয়ে থাকে তাইলে এখন আমি সিন্ড্রোম মেজারমেন্টের পরে মনে করব যে 3 নাম্বার কিউবিটে এরর হয়েছে, আমাকে কিছু করা লাগবে না, কিন্তু এরর তো রয়ে গেছে। তাইলে আপনার প্রশ্ন হইতে পারে, স্যার তাইলে কি হইলো যে এরর তো এখন কারেক্ট করতে পারবেন না? তো সব এরর কারেক্ট করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো কি বলবো, মোরাল অফ দ্য স্টোরি, যে সব এরর কারেক্ট করা যাবে না। আই ক্যান অনলি কারেক্ট এ সাবসেট অফ এরর্স, ঠিক আছে। এবং আমি ওই সাবসেটটা এমন একটা সাবসেট চুজ করবো হুইচ ইজ মোর প্রবাবল, যেটা বললাম যদি আমার বিট ফ্লিপ এররের প্রবাবিলিটি লেস দেন হাফ হয় তাইলে এই 2টা এরর বা 3টা এরর হবে, এইটার চেয়ে একটা এরর বা কোনো এরর হবে না, এটা প্রবাবিলিটি বেশি হবে, ঠিক আছে। তো আমি ওই সাবসেটটাকে চুজ করছি যে আমি ওই সাবসেটটাকে কারেক্ট করব। তার মানে কি এইটা যে এই এররগুলো হবে না? হ্যাঁ হতে পারে, কিন্তু দিজ আর লেস লাইকলি। এবং আমি সব এরর কারেক্ট করতে পারবো না, কারণ কি? কারণ যদি এখন এইটা কারেক্ট করতে যাই তাহলে আগের সেটটাকে বাদ দিতে হবে, কারণ এই এররের সিনড্রোমও 0-1, আবার X3 সিনড্রোমও 0-1। তো 2টা এরর যদি সেম সিনড্রোম হয় তাহলে তো আমি দেখে বুঝবো না যে কোন এররটা হয়েছে, এবং এটা আমার বোঝা লাগবে। কেন বোঝা লাগবে? কারণ কারেকশন অপারেশন ডিপেন্ড করে যে কোন এরর হয়েছে সেটার উপর, ঠিক আছে। সব এররের জন্য কিন্তু কারেকশন সেম না। যেমন এখানে, যেমন এটার জন্য কোনো কারেকশন লাগে না, এটার জন্য কারেকশন লাগে না, এটার জন্য কারেকশন লাগে না, আবার এটার জন্য কারেকশন লাগে। টেকনিক্যালি এটার জন্য কারেকশন লাগে, কারেকশন অপারেশনটা আইডেন্টিটি, ঠিক আছে। তো কি কারেকশন করব সেটা আর কি সিনড্রোমের উপর ডিপেন্ড করে। তো 2টা এররের সিনড্রোম যদি সেম হয়ে যায় তাহলে আমরা আসলে কারেকশন করতে পারি না, ওকে। তো আমরা সব সময় ওই সিলেক্টেড সাবসেট অফ এরর্স যেটা কারেক্ট করা যায়, এবং সব এরর কারেক্ট করা যায় না, ঠিক আছে। আচ্ছা, এটা মোরাল অফ দ্য স্টোরি। এবং আপনারা চাইলে আপনাদের প্রবলেম সেটের ফার্স্ট প্রবলেমটা এখন সলভ করতে পারবেন। প্রবলেম সেটের ফার্স্ট প্রবলেম এই যে 3টা এরর হলে কি হবে, 2টা এরর হলে কি হবে, এটা স্টেটসগুলা বাই করতে দিচ্ছে আপনাদের, তো এইগুলা করেন। ওকে, ঠিক আছে, আজকে ক্লাস এইটুকু পর্যন্তই। থ্যাংক ইউ। কালকে সবাই প্রবলেম সেট নিয়ে আসেন টিউটোরিয়ালে। প্যারা দেই না, কি নিয়ে প্যারা দিই না? এই যে ক্লাসে সব কিছু বলে দেবো। অ্যাটেন্ডেন্স সবাই প্রেজেন্ট, আজকে দিয়ে দেবো প্রেজেন্ট। আপনি কি